হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ডু বিডি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, সপ্তম অধ্যায় খতিয়ান। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 1। তোমাদের বোর্ড বইয়ের 102 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা সেটা আমরা আজকে সমাধান করব। আসো অঙ্কটা একটু পড়ি। ঢাকার নিরাময় ফার্মা, তার মানে হচ্ছে কি এটা একটা ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকান, এর 2017 সালে জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। কিছু লেনদেন এখানে দেওয়া আছে, তারপরে করণীয় কতে বলা আছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ সে যে ব্যবসাটা শুরু করছে, ব্যবসার শুরুতে সে কত মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করছে সেটা নির্ণয় করার জন্য। খতে বলছে জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা দিতে বলছে। আচ্ছা, সাধারণ জাবেদা দাখিলে আমরা কি করি, আমরা কারণ সহ জাবেদাটা লিখব, যে কি কারণে জাবেদাটা সংগঠিত, লেনদেনটা সংগঠিত হলো সেটা লিখব, সেটাকে সাধারণ জাবেদা দাখিলা। গতে বলছে উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পানাদার হিসাব প্রস্তুত করো। অর্থাৎ এই লেনদেনগুলোর ভিত্তিতে কিছু হিসাব তৈরি করার কথা বলছে, অর্থাৎ এগুলো হচ্ছে কি খতিয়ান। এখন এখানে যেহেতু শুধুই হিসাবগুলো প্রস্তুত করা বলছে, এখানে কিন্তু হিসাবের যে দুইটা পদ্ধতি টিছক অথবা তোমার চলমান যে পদ্ধতি সেটা কিন্তু এখানে উল্লেখ করে নাই। সেজন্য তোমরা কি করতে পারবে, তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারবে তোমাদের অঙ্কে। হয়তো তোমরা টিছকও করতে পারবে অথবা তোমাদের ইচ্ছা মতো তোমরা চলমান জের পদ্ধতিও করতে পারবে। তো আমি এখানে ছকগুলা করে রেখেছি। আমি এখানে টিছকটা করলাম, কারণ আমি টিছকটা তোমাদেরকে প্রথমে আমি দেখাতে চাচ্ছি। আর আমি সবগুলা করে নিয়েছি। সৃজনশীল 1 ক নং প্রশ্ন প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে, খ নঙ্গে বলছে সাধারণ জাবেদা, তারপরে বলছি কি খতিয়ান টিছক। আমি যেহেতু খতিয়ানটা টিছকে করতেছি সেজন্য আমি টিছক এখানে লিখছি। নগদানের জন্য একটা গড়, অফিস সরঞ্জাম, ক্রয়, পাওনাদার, যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে যে কয়টা গড় করতে হবে, আমরা নির্দিষ্ট পরিমাণ গড় করে নিছি। এখন সাধারণ জাবেদা কি হয়, গড় হয় তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তার মানে হচ্ছে এই যে খতিয়ান পৃষ্ঠা লেখা, অর্থাৎ এখানে যে লেনদেনগুলো আমরা খতিয়ানে স্থানান্তর করব। আচ্ছা, এখানে ডেবিট দিক, ক্রেডিট দিক, যেহেতু আমাদের এটা টিছক সেহেতু আমাদের দুইটা দিক আছে, একটা দিক হচ্ছে ডেবিট, একটা দিক হচ্ছে ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে কি যা প্রিলেক্সি আর কি জাবেদা পৃষ্ঠা। অর্থাৎ এই যে লেনদেনগুলো এখানে আমরা লিখবো সেটা আমরা জাবেদা থেকে এখানে স্থানান্তরিত করছি বা আনিত করছি। আচ্ছা, অফিস সরঞ্জামের ক্ষেত্রে সবগুলোর ঘরে কিন্তু একই রকমের প্যাটার্ন, কিন্তু তোমার নামগুলো হচ্ছে কি যার যার নামে আমরা লিখেছি। আচ্ছা, প্রারম্ভিকের মধ্যে আমরা লিখবো তারিখ, বিবরণ, প্রারম্ভিক মূলধন ঘরে তারিখ, বিবরণ, টাকা, পরিমাণ টাকা, টাকা যেটাই হোক তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। আমি আমার বোর্ডটা ছোট, তারপরে আমি আলাদা আলাদা করে যাতে একসাথে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি করে নিছি। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা লেনদেন পড়ব এবং অঙ্কগুলো কি করব, সমাধান করব। আচ্ছা, তাহলে জানুয়ারি 1 তারিখ বলছে নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার, 30,000 টাকার মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, বিক্রয়যোগ্য ঔষধ হচ্ছে ব্যবসায়ের ক্রয় বা ব্যবসায়ের পণ্যদ্রব্য। কেন পণ্যদ্রব্য? কারণ এটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছে, সেই জন্য হচ্ছে এটা পণ্য, ব্যবসায়ের পণ্য। তাহলে আমরা কি লিখতে পারি, সে শুরু করছে জানুয়ারি 1 তারিখ তার ব্যবসাটা, সে বছরের শুরুতে যে জিনিসগুলো নিয়ে সে ব্যবসাটা শুরু করছে সেগুলোই তার কি, সেগুলো হচ্ছে তার প্রারম্ভিক মূলধন। তাহলে সে জানুয়ারি 1 তারিখ আনছে নগদান লিখলাম। তারপরে কি আনছে, কম্পিউটার আনছে। আচ্ছা, আমরা যদি কম্পিউটার বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ধরো কম্পিউটার, প্রিন্টার মেশিন এরকম কিছু থাকে, সেগুলোকে ইলেকট্রনিক ডিভাইস যেগুলা, সেগুলো যদি থাকে সেগুলোকে আমরা অফিস সরঞ্জাম লিখতে পারি। আমরা অফিস সরঞ্জাম লিখবো, যেহেতু আমাদের এখানে বলছে অফিস সরঞ্জাম হিসাব তৈরি করতে, তাহলে আমরা লিখবো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। আর লিখবো পণ্য
দ্রব্য ক্রয়, এটা ব্র্যাকেটে লিখে দিলাম ক্রয়, ঠিক আছে। পণ্য দ্রব্য ক্রয় অর্থাৎ এটা হচ্ছে কি তার ক্রয়। আচ্ছা, সে এগুলা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এখানে 55,000 হচ্ছে সে নগদ আনছে, তারপরে তোমার 50,000 টাকার অফিস সরঞ্জাম আনছে, 30,000 টাকা সে আনছে কি পণ্য দ্রব্য নিয়ে সে ব্যবসাটা শুরু করছে। তাহলে আমরা এগুলা কি করে দিব, যোগ করে দিব। 1,35,000 দুইটা টান দিয়ে আমরা কি করব, ক্লোজ করে দিব। এটা আমরা কি করছি, যোগ করছি। অর্থাৎ সে নগদ আনছে 55,000 টাকা, অফিস সরঞ্জাম আনছে 50,000 টাকার মূল্যের, এবং পণ্য দ্রব্য আনছে কত 30,000 টাকার মূল্যের। এই সবগুলা নিয়ে সে কি করছে, ব্যবসাটা শুরু করছে। তাহলে এটাই তার কি প্রারম্ভিক মূলধন বা ব্যবসার শুরুতে যে জিনিসগুলো আনছে সেটা। তাহলে এটা কি প্রারম্ভিক মূলধন। তাহলে আমাদের কি ক নংয়ের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না। ক নং 1,35,000 টাকা। আসলে আমরা খ নংয়ে কি বলছে, সাধারণ জাবেদা দিতে বলছে। আমরা লিখছি তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন লেনদেনগুলো কিন্তু বলে দিছে 3 থেকে 27 তারিখের লেনদেনগুলোর কথা বলছে। তাহলে 3 তারিখে কি বলছে, 3 তারিখে বলছে জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় 80,000। তাহলে যেহেতু এখানে ব্যক্তির নাম উল্লেখ করে দিছে, মানে জাহান ড্রাগসের কথা উল্লেখ করে দিছে এবং ক্রয় বলছে, তার মানে হচ্ছে এটা বাকিতে ক্রয়। কারণ এখানে কিন্তু নগদ উল্লেখ নাই, অথবা হ্যাঁ নগদ উল্লেখ নাই। আবার যদি এখানে নগদ উল্লেখ না থেকেও যদি লাগতো যে ঔষধ ক্রয় এত টাকা, তাহলে কিন্তু আমরা নগদে ধরে নিতাম, যেহেতু ব্যক্তির নাম উল্লেখ নেই। কিন্তু এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে, সেহেতু এটা কি বাকিতে ক্রয়। আমরা এখানে লিখব জানুয়ারি 3 তারিখ ক্রয় হিসাব। যেহেতু আমাদের ক্রয় হয়েছে, ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা এখানে কিন্তু কারণ লিখব। কারণটা যেহেতু আমার ছোট জায়গা নাই, সেজন্য আমি কারণটা লিখলাম না। তোমরা লিখবা যে যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হলো বা ঔষধ ক্রয় করা হলো, কত টাকা, 80,000। ডেবিটে 80,000, ক্রেডিটেও 80,000। যেহেতু আমরা কি করি, দাবেদার সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট এবং ক্রেডিট করি। 7 তারিখ বলছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। অর্থাৎ ওই প্রিন্টার মেশিনও কিন্তু কি অফিস সরঞ্জাম, সেটা সে বিক্রয় করে দিছে। তাহলে বিক্রয় করার ফলে কি হয়েছে, ব্যবসায় নগদ টাকা আসছে, আর আমার অফিস সরঞ্জামটা কি হলো, চলে গেল, তাই না। তাহলে আমরা এটার জন্য কি জানাতে দিব, আমরা লিখব নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। কারণ এখানে তোমরা লিখে দিবা, কারণ কি লিখবা, যেহেতু অফিস সরঞ্জাম, যেহেতু প্রিন্টার মেশিন বিক্রয় করা হলো, সেটা তোমরা লিখে দিবা 3,200। এখন দেখো আমরা অফিস সরঞ্জাম কেন লিখছি, বিক্রয় কেন লিখি নাই, কারণ অফিস সরঞ্জামটা কিন্তু তার ব্যবসায়ের সম্পদ ছিল, সেজন্য আমরা এখানে অফিস সরঞ্জাম লিখছি। আর যদি ব্যবসার পণ্য দ্রব্য হতো তাহলে কিন্তু আমরা লিখতাম বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, 28 তারিখ কি বলছে, মেয়াদ উত্তীর্ণর কারণে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ ওষুধের মেয়াদ চলে গেছে কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত। অর্থাৎ জাহান ড্রাগসের কাছ থেকে যে বাকিতে ক্রয় করছিল, ওইখান থেকে 6,000 টাকার মূল্যের ক্রয়টা ফেরত দেওয়া হয়েছে। এখন কারণের ঘরে তোমরা কিন্তু লিখবে কারণগুলো, ঠিক আছে। আচ্ছা, তারিখটা হচ্ছে তোমার 18 তারিখ। আমরা লিখবো পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কারণ লিখবা যেহেতু মেয়াদ উত্তীর্ণের কারণে ওষুধ ফেরত দেওয়া হলো, টাকার পরিমাণ হচ্ছে 6,000। এখন আমি তোমাদেরকে বলতেছি যে পাওনাদারকে কেন ডেবিট করলাম আর ক্রয় ফেরত। আচ্ছা, ক্রয় যখন করছিলাম কি হয়েছিল, ব্যয় বৃদ্ধি পাইছে ব্যবসায়, তাই না। আর যেহেতু বাকিতে ক্রয় করছিল, পাওনাদারের পরিমাণও বৃদ্ধি পাইছে, অর্থাৎ দায় বৃদ্ধি পাইছে। এখন যে 6,000 টাকার পণ্য ওই নাম কি ওনার, জাহান ড্রাগসকে ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়ার ফলে কিন্তু আমি ওই পরিমাণ টাকা জাহান ড্রাগসকে দিব না, অর্থাৎ আমার পাওনাদারের পরিমাণ কমে গেছে, তাই আমি পাওনাদারকে ডেবিট করছি। আরেকদিকে কি আমার ব্যয়ও কমে গেছে, কিন্তু কেন, কারণ পণ্য যত টাকার পণ্য আনছিলাম
কত টাকা? ৮০,০০০ টাকা। তার মধ্যে ৬,০০০ টাকার পণ্য কিন্তু আমি কি করছি? ফেরত দিয়ে দিছি। তাহলে আমার ব্যয়ের পরিমাণ কমে গেছে, সেই জন্য ক্রয় ফেরত হিসাবে আমরা কি করলাম? ক্রেডিট করলাম। তারপরে আছে জানুয়ারি ২৭ তারিখ, বলছে নগদে ওষুধ বিক্রয়। এখানে যেহেতু নগদ উল্লেখ করে দিছে এবং ওষুধ বিক্রয় করছে, তাহলে আমরা এখানে কি করব? এটার জন্য জাবেদা দিব নগদান ডেবিট, ডেবিট যেহেতু নগদ টাকা আসছে বিক্রয়ের ফলে, নগদে বিক্রয় বলছে, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? ১,৪০,০০০ টাকা। কারণ লিখবা, যেহেতু কারণ কিন্তু তোমরা লিখবা, কি লিখবা? যেহেতু নগদে পণ্য বিক্রয়। আমরা যদি যোগ করি ২,২৯,২০০ টাকা। এখানে তো ক্লোজ করে দিছি, ক্লোজ করে দিবা হিসাব, ঠিক আছে? ২,২৯,২০০ টাকা। এই হচ্ছে কি সাধারণ জাবেদা। হয়ে গেল আমাদের খ নংয়ের উত্তর। এখন আমরা যাব গ নংয়ে। গ নংয়ে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ভিত্তিতে নগদান হিসাব, সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে কি বোঝানো হয়েছে? মোট কথা হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে খতিয়ান করতে হবে। তো খতিয়ানের জন্য আমি কি করছি? এখানে যেহেতু কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ নাই, অর্থাৎ টিচক করব কিনা চলমান জের করব উল্লেখ নাই, সেহেতু আমরা কি করব? সেহেতু আমরা টিচকও করতে পারবো, চলমান জেরও করতে পারবো। তো আমি তোমাদের জন্য টিচকটা নিয়ে আসলাম, কারণ টিচকটা আমি একটু আজকে যদি বুঝাই, পরবর্তী অঙ্কতে আমি চলমান জেরটা বুঝালাম, তাহলে তোমাদের ইজিতে কি হবে? মাথায় ধরবে বা তোমরা ইজিতে বুঝতে পারবে। আচ্ছা, আমরা এখন নগদানেরটা করব। এখন দেখো, নগদানের জন্য জানুয়ারির ১ নগদানের জন্য দেখো এখানে কিন্তু আমার কি নগদ টাকা, আমরা যে প্রারম্ভিক মূলধন আনছি সেটার জন্য যদি আমি দাবেদা দাখিলা দেই, আমি একটু উপর একটু মুছে তোমাদেরকে একটু বোঝাই। এই যে প্রারম্ভিক যে টাকা নিয়ে আসছি, নগদ বলো, অফিস সরঞ্জাম বলো, পণ্যদ্রব্য, সেগুলো কিন্তু কি হবে? এখানে আসবে। তাহলে এটার জন্য যদি আমরা একটা জাবেদা দাখিলা দেই, তাহলে কি আসে? নগদান ডেবিট ৫৫,০০০। তারপর আসে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট ৫০,০০০ এবং ক্রয় হিসাব ডেবিট ৩০,০০০, আর মূলধন হচ্ছে কি? মূলধন হিসাব ক্রেডিট ১,৩৫,০০০। কি হয়? এই যে এই লেনদেনটার জন্য জানুয়ারি ১ তারিখের লেনদেনটার জন্য সাধারণ জাবেদা হয় নগদান ডেবিট, অফিস ডেবিট, ক্রয় ডেবিট, আর মূলধন হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? তার মালিকানা সত্ত্বের পরিমাণ, প্রারম্ভিক মূলধন যেহেতু বলছে। আচ্ছা, এখন আমরা যখন নগদের হিসাবটা করব, তখন এখানে নগদ কত আছে আর নগদ কোন দিকে আছে আমরা দেখব। নগদ আনছে সে ৫৫,০০০ টাকা, তাহলে তো তার নগদান টাকা যে আনছে এটা তো নগদের ব্যবসা রয়ে গেছে। আর ব্যবসা শুরুতে যেহেতু আনছে, এই টাকাটা দিয়ে তো সে লেনদেন করবে, বাকি তাহলে এই টাকাটা দিয়ে সে লেনদেন করবে। যদি ক্রয় করে তাহলে এই টাকা থেকে করবে, বিক্রয় করলে আবার এখানে কিন্তু টাকা আসবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা জানুয়ারি ১ তারিখ দিয়ে লিখব মূলধন। কেন? নগদ ডেবিট দিকে আছে, আমরা ডেবিট দিকে লিখছি নগদানের, কিন্তু আমরা বিপরীত এন্ট্রিটা লিখছি। কেন? কারণ নগদের ঘরে আমরা নগদ লিখতে পারবো না, নগদান হিসাব করতেছি কিন্তু নগদ লিখবো না। কি কারণে নগদ লেনদেনটা হয়েছে সেটা আমরা লিখবো। তাহলে মূলধন হিসেবে সে নগদ টাকা আনছে, সে আমরা লিখলাম মূলধন। কত? ৫৫,০০০। একটা শেষ। এখানে আর নগদ আছে? নগদ কিন্তু আর এখানে একটা ছিল, আমরা এখানে নিয়ে আসছি ডেবিট দিকে। আচ্ছা, তারপরে যাও, এখানে দেখো ৭ তারিখে লেনদেন আছে। ৭ তারিখে কি বলছে? নগদ ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। অর্থাৎ নগদ কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে নগদ টাকাটা কিভাবে আসছে? অফিস সরঞ্জাম বিক্রয় করে। তাহলে আমরা ডেবিট দিকে লিখবো ৭ তারিখ দিয়ে অফিস, যেহেতু আমরা কি নগদের ঘরে নগদটা লিখতে পারবো না,
সেহেতু আমরা বিপরীত এন্ট্রিটা লিখবো। অফিস সরঞ্জাম লিখলাম কত 3200। আর আছে কি নগদ 27 তারিখ, দেখো আছে নগদ কত, নগদে বিক্রি করছে, নগদ ডেবিটে আছে, তাহলে আমরা ডেবিট দিকে লিখবো, যেহেতু ডেবিট দিকে আছে তাই না। 27 তারিখ লিখবো বিক্রয়, বিক্রয় কত 1,40,000। এখন আমি এগুলা কি করব, যোগ করব, এগুলাকে আমি যোগ করব। 1,98,000, জায়গা ছোট হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করব। এখন এখানে যত, এখানে কিন্তু সমান টাকা দিয়ে আমাদেরকে হিসাবটা ক্লোজ করতে হবে। আমরা এখানেও লিখব 98,200, কিন্তু এখানে আমরা লিখব জানুয়ারির 31 তারিখ ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি মানে ক্রেডিট ডাউন। এই যে ব্যালেন্সটা আমরা কি করব, ক্রেডিট ডাউন, অর্থাৎ আমাদের যে এই টাকাটা হইছে এখানে আমি এখানে ব্যালেন্সটা দেখাবো, কারণ হিসাবটা তো আমার মিলাইতে হবে। তাহলে 1,98,200 দিয়ে আমি মিলাইলাম। এটা কিন্তু আমার কি ব্যালেন্স, আমার এটা আমার ডেবিট ব্যালেন্স প্রদর্শন করতেছে। কেন? কারণ হচ্ছে এই টাকাটা আমার কাছে এখনো নগদ রয়ে গেছে, অর্থাৎ এখনো কিন্তু আমার কাছে এই টাকাটা আছে, এই ক্রেডিটে কিন্তু কোনো লেনদেন হয় নাই, তাহলে মূল টাকাটা কিন্তু এইটাই। তো আমাদেরকে হিসাবটা এইভাবেই করতে হয়। আর আমি এখানে জানুয়ারি 31 তারিখ কেন লিখছি, কারণ জানুয়ারি 31 তারিখে গিয়ে কি হয়, এই যে খতিয়ানগুলা কি করে আমরা হিসাবটা শেষ করে দিই, তারপরে আবার কি ফেব্রুয়ারিতে গিয়ে আবার ফেব্রুয়ারি লেনদেনটা করি, মানে প্রতি মাসের হিসাব প্রতি মাসে আমরা শেষ করে দিই টিছকে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো ফেব্রুয়ারি, এখানে জানুয়ারি লিখবো না, কারণ ফেব্রুয়ারি আমার এই হিসাব ব্যালেন্স করে ফেলছি। এখন আমরা কি করব, জানুয়ারি মাসে ব্যালেন্স করে ফেলছি, এখন আমরা ফেব্রুয়ারি 1 তারিখে গিয়ে আমরা আবার লিখবো ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, ওই টাকাটা আবার এখানে নিয়ে আসছি, এখানে লিখবো 1,98,200 টাকা। কিন্তু এখানে এসে আর ক্লোজ করবো না, উপরে তো ক্লোজ করছি। এখন এই যে 31 তারিখে আমার এত টাকা ব্যালেন্স রয়ে গেছে, এই টাকাটা আমার ফেব্রুয়ারির 1 তারিখে এসে আবার এটা কি হলো, ব্যালেন্স বিডি হয়ে গেল, অর্থাৎ এই টাকাটা আমার এখন ব্যবসায় আছে, এখন ফেব্রুয়ারির যত লেনদেন হবে এইটার সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে। ঠিক আছে, আর এটা তো জানুয়ারি মাস দিকে 31 গেছে, এখন যদি ফেব্রুয়ারি মাস হইতো, ফেব্রুয়ারি মাস হলে 28 যায়, আবার যদি সালটা যদি 2017 না হয় আর 2020 হয়, তাহলে কি হবে, এটা লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে লিপ ইয়ার হলে কিন্তু হবে ফেব্রুয়ারি আবার 29 তারিখ। আচ্ছা, তারপরে আসো অফিস সরঞ্জামে। এখন দেখি অফিস সরঞ্জাম কোথায় কোথায় আছে। অফিস সরঞ্জাম কিন্তু এখানে বিগিনিং এ জানুয়ারি 1 তারিখ একটা আছে, তাহলে এটা কিন্তু অফিস সরঞ্জাম কোন দিকে, ডেবিট দিকে, তাহলে আমরা এখানে লিখব 2017 জানুয়ারি 1 তারিখ। ঠিক আছে, কি লিখব, অফিস সরঞ্জামটা কার বিপরীতে আছে, মূলধনের বিপরীতে, তাহলে আমরা লিখব মূলধন। টাকা কত, মূলধন হিসেবে সে অফিস সরঞ্জাম আনছে 50,000 টাকা, তাই না। তারপরে দেখো আর অফিস সরঞ্জাম কোথায় আছে, 7 তারিখে আছে। 7 তারিখে কি অফিস সরঞ্জাম কোন দিকে আছে, ক্রেডিটে আছে, কারণ অফিস সরঞ্জাম বিক্রয় করছে, তাহলে তার বিপরীতে এন্ট্রিতে কি আছে, নগদান, তাহলে আমরা কি করব, ক্রেডিট দিকে লিখব, অফিস সরঞ্জামে ক্রেডিট দিকে লিখব। কত তারিখ, জানুয়ারি 7 তারিখ, কি লিখব, নগদান। কত টাকা লিখব, 3,200 টাকা। এখন আমি কি করব, এই 50,000 টাকা ডেবিট দিকে বেশি না, 50,000 টাকা আমরা যোগ করে এখানে লিখে আমরা ক্লোজ করব। এইখানে আমরা কি করব, 50,000 টাকা লিখে ক্লোজ করব, অর্থাৎ আমরা যখন ক্লোজ করব সেটা আমরা সমপরিমাণ টাকা। এখন আমরা এখানে যেহেতু এটা বেশি এটা কম, তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দেই, এখানে বাদ দেওয়ার কিন্তু অপশন ছিল না, মানে আমার কোনো নগদ টাকা চলে যায় না ব্যবসা থেকে, সেই জন্য আমরা কিন্তু বাদ দিই নাই, কিন্তু এখানে কিন্তু বাদ দেওয়ার অপশন আছে, তো আমরা এখানে বাদ দিব। তো আমরা যদি 50,000 থেকে 3,200 বাদ দিই, তাহলে কত থাকবে, সেটা আমরা লিখবো ব্যালেন্স সিডি, মানে থাকবে তোমার 36,800। এটা হচ্ছে ব্যালেন্স সিডি, অর্থাৎ আমার কাছে ছিল 50,000 টাকার সম্পদ,
তার থেকে 3200 টাকা আমার কি হলো, সম্পদ চলে গেল, আর বাকি রয়ে গেছে আমার কাছে এইটা, মানে এটা থেকে বিয়োগ করে এটা যেটা আসে এটা ব্যালেন্স। আর সিডি মানে হচ্ছে কি, এটা আমার ডেবিট ব্যালেন্স প্রকাশ করতেছে। কিভাবে এটা আমরা পরবর্তী মাসের জন্য আনবো, কি লিখবো, ফেব্রুয়ারি 1 লিখবো ব্যালেন্স বিডি, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এসে আমার কাছে আরো কি রয়ে গেছে, 36,800 টাকা সম্পদ রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর আমরা যাব ক্রয়ে। এখন দেখো ক্রয় কোথায় কোথায় আছে, পণ্যদ্রব্য ক্রয় আর ক্রয় কি কথা। ক্রয় আছে কি ব্যবসার প্রথমে বা শুরুতে বা বিগিনিং এ যেটা আছে পণ্যদ্রব্য ক্রয়। তাহলে আমরা ক্রয়টা আছে কোথায়, ডেবিটে আছে, কিন্তু কার বিপরীতে আছে, মূলধনের বিপরীতে। তাহলে আমরা ডেবিট দিকে লিখবো ক্রয়। আর যেহেতু ক্রয় কি, ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় সবসময় ডেবিটই, ব্যয়ের আইটেম গুলো তো ডেবিট হয় আবার ক্রেডিটও থাকে যদি আমরা ইয়ে করি। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আমরা 2017 জানুয়ারির 1 তারিখ কি লিখবো, মূলধনের বিপরীতে আছে না ক্রয়টা, এই যে মূলধন ক্রেডিট করছি আর ডেবিট করছি কত, 30,000 টাকা। মানে যে যে আইটেম গুলো সেই আইটেম গুলাই বসাইতে হবে। আবার এখানে ক্রয় আছে কত তারিখে, ক্রয় আছে তোমার 2017 সালের 3 তারিখে। এটা কি হচ্ছে, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে ক্রয় আছে কোন দিকে, ডেবিট দিকে। তাহলে আমরা কি করব, 3 তারিখ লিখবো, পাওনাদার আছে কত, 8,000, 80,000, 80,000। এখন আমার এদিকে কিন্তু কোনো লেনদেন আর নাই, ফেরতের জন্য কিন্তু আলাদা করে এটা ছক করতে হবে, ফেরতের টাকা আবার ক্রয়ের মধ্যে আনবা না। আচ্ছা এখানে তাহলে আমরা যদি যোগ করি কত হয়, 1,10,000 হয় না, 10,000 হয়। এটা আমরা ক্লোজ করলাম। এদিকে তো কোনো লেনদেন নাই, তাহলে আমরা এখানে 1,10,000 লিখলাম। কিন্তু এই টাকাটা কিভাবে আসলো, জানুয়ারি 31 তারিখে আমরা এটাকে ব্যালেন্স করে নিয়ে যাব, ব্যালেন্স সি ডি 1,10,000। মূলত এইটা কেটে নিয়ে এখানে এনে ক্লোজ করি আর কি। আচ্ছা তারপরে এই টাকাটা কি আমার কি হলো, ব্যয় সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, সম্পদগুলোও কি করে, ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আর পাওনাদার দায় আর মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, সেটা কিন্তু আমরা জানি অলরেডি, তাই না। তাহলে এই সিডিটা কি হবে, বিডি হয়ে আবার এদিকে আসবে। তাহলে কত তারিখ আসবে, ফেব্রুয়ারি, মানে পরবর্তী মাসের 1 তারিখ, ব্যালেন্স বিডি কত, 1,10,000। ঠিক আছে, সিডি যেটা ভিডিও সেটাই হয়ে আসবে। আচ্ছা আসো ক্রয় চলে গেল। তারপরে কি আছে, তারপরে বলছে পাওনাদার। আচ্ছা পাওনাদার কোথায় কোথায় আছে, পাওনাদার আছে 3 তারিখে আর আছে 18 তারিখে। 3 তারিখ আর 18 তারিখ। 3 তারিখে পাওনাদার তো ক্রেডিট, তাই না, দায়, এমনিতেই তো দায়, দায় ক্রেডিট ব্যালেন্সে প্রকাশ করে, আবার ডেবিট ব্যালেন্সও প্রকাশ করতে পারে, ফেরত টেরত আছে এই জন্য। আচ্ছা পাওনাদার যেদিকে আছে সেদিকে আমরা বসাবো। পাওনাদার আছে কি, ক্রেডিটে, এখানে কিসের বিপরীতে, ক্রয়ের বিপরীতে। 2017 জানুয়ারির 3 তারিখ আমরা লিখবো কি, ক্রয় কত, 80,000, তাই না। আচ্ছা আবার 18 তারিখ গিয়ে দেখো কি, ফেরত দেওয়ার ফলে পাওনাদার পরিমাণ আমার কিন্তু কমে গেছে, মানে ডেবিট, ক্রয় এখন ডেবিট। তাহলে আমরা কি করব, ডেবিট দিকে লিখবো, সরি পাওনাদার এখন ডেবিট। তাহলে পাওনাদারে আমরা ডেবিট দিকে কি লিখবো, জানুয়ারি 18 তারিখ দিয়ে যে পাওনাদার টাকার বিপরীতে ক্রয় ফেরত। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় ফেরত, ক্রয় ফেরত কত, 6,000, 6,000 টাকার ক্রয় ফেরত দিছে। এখন দেখো যেহেতু পাওনাদার একটা দায়, আবার এদিকে দেখো ব্যালেন্সও কিন্তু বেশি, 80,000, 80,000 ক্লোজ করলাম হিসাব, এখানে 80,000। আবার এখানে আছে কত, 6,000 ডেবিটে। তাহলে 80,000 থেকে যদি 6,000 বাদ দেই, এদিকে তো ঘাটতিটা, তাই না। তাহলে আমরা এখানে লিখে নিই আগে 80,000, ব্যালেন্সটা লিখলাম। এখানে কি করব, 31 তারিখ ব্যালেন্স সিডি কত, 80,000 থেকে যদি 6,000 তোমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে,
74,000 না 74,000। এই 74,000 সিডিটা কি হবে আবার পরবর্তী মাসের ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফেব্রুয়ারি লিখবো, 1 তারিখ ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত? 74,000। এটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে আবার এই 74,000 টাকা নিয়ে লেনদেন শুরু হবে। যদি বাকিতে ক্রয় করে আরো পাওনাদারের পরিমাণ বাড়বে, আবার যদি পাওনাদারকে পরিশোধ করে দেয় তখন পাওনাদারের পরিমাণ আবার কমে যাবে। এই হচ্ছে গিয়া অঙ্কটা। আচ্ছা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। একটা বোর্ডের মধ্যে হয়তো গিজিবিজি হয়ে গেছে, একটা বোর্ডের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি এই জন্য যাতে তোমরা ইজিতে বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে, আশা করি আমার সাথে থাকবে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ।